সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও হতে পারে। এক মাসেই প্রবাসী আয় কমল 25%। এবং ভারী বর্ষণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 36 গ্রাম। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। দুপুর 12টা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। শুক্রবার রাতে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই সঙ্গে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সন্ত্রাসী সত্তা হিসেবে শুধু জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধই নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হলে এই সংগঠনের নেতাকর্মীরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি পেতে পারেন। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সংগঠনের অফিস বন্ধ, হিসাব জব্দ করা সহ আদালতের মাধ্যমে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করারও সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আখতার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয় গত বৃহস্পতিবার। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। সন্ত্রাসী সত্তা হিসেবে জামাত ইসলামী ও ছাত্র শিবির সভা সমাবেশ তো দূরে থাক, কোনো প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করতে পারবে না, এমনকি অনলাইনেও কোনো কিছু প্রকাশ করার সুযোগ নেই। নতুন রাজনৈতিক দল করতে তাদের কোনো বাধা নেই। যদি অন্য গভর্নমেন্ট আসে তারা প্রয়োজনে এই সরকারি আদেশে উইথড্র করতে পারবে। সন্ত্রাস বিরোধী আইনে অপরাধ প্রমাণিত হলে ওই সংগঠনের সঙ্গে যুক্ত যে কোনো পর্যায়ের ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সন্ত্রাসী কাজে কোনো ব্যক্তিকে ষড়যন্ত্রে সহায়তা বা প্ররোচিত করলে শাস্তি হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। কোনো ধরনের কোনো বেআইনি কাজে অংশগ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেই শাস্তিপূর্ণ ব্যবস্থার মধ্যে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। কোনো আছে 4 বছর, 14 বছর, 20 বছর, যাবজ্জীবন, জরিমানা 50 লাখ। এটা ডিপেন্ড করে মাইন্ড অফ দি জাজ অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট জাজ ফাইন্ডস অ্যাট দি কনক্লুশন অফ দি ট্রায়াল। এছাড়া জামাত শিবিরের কাউকে শাস্তি থেকে রক্ষার জন্য কেউ আশ্রয় দিলেও 5 বছরের কারাদণ্ড হবে তার। সন্ত্রাসী সত্তা হিসেবে জামাত ও শিবিরের কেন্দ্রীয় নেতারা 20 বছর থেকে কমপক্ষে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। আমির, দলীয় প্রধান, তার রোকন, তারপরে সদস্য বা চেয়ারম্যান, সাথী, নেতৃত্ব যারা থাকবে তাদেরকেই প্রসিকিউট করা হবে। সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে, ব্যাংকে যত টাকা আছে এগুলো জব্দ করবে, অ্যাটাচ করবে। তারপরে এর আয়ের উৎস নিয়েও তারা খোঁজ করতে পারবে, তাদের অফিস নিয়ে নেবে। নিষিদ্ধ ঘোষণার পর থেকে সরকারের এই আদেশ পুনর্নিরীক্ষার জন্য 30 দিনের মধ্যে সরকারের কাছে আবেদনের সুযোগ রয়েছে জামাত শিবিরের। দুই পক্ষের শুনানি নিয়ে 90 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে হবে সরকারকে। যদি নামঞ্জুর হয় তখন সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্টে আপিল করতে পারবে, সেটাও 30 দিনের ভিতরে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। বৃষ্টি ও সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি কেমন তা জানাচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। তিনি আছেন কারওয়ান বাজারে, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, পণ্যের সরবরাহ অনুযায়ী আজকে বাজার পরিস্থিতি এবং পণ্যের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দুদিন বৃষ্টি হওয়াতে এই কারওয়ান বাজারে আমরা যেটা দেখছি যে আজকে যে সকল পণ্য সরবরাহ করা হয় কারওয়ান বাজারে তার পরিমাণ কিছুটা কম রয়েছে, কারণ যারা বিক্রেতা তারা বলছেন যে বৃষ্টির কারণে অন্যান্য যে
পণ্য রয়েছে কারণ বাজার প্রবেশ করে থাকে সেটি তুলনামূলক কম প্রবেশ করেছে। আমরা এখন যেমনটি রয়েছে মাছের বাজারে, সেখানে আমরা দেখছি যে যারা ক্রেতা রয়েছেন অন্যান্য দিন যে পরিমাণ এখানে মাছের সরবরাহ থাকে সে তুলনায় আজকে কিছুটা কম। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে তাদের বৃষ্টির কারণে মাছ প্রবেশে কিছুটা সমস্যা হয়েছে, যে কারণে কম এসেছে। আর আমরা সাধারণত জানি বাজারের হিসেব অনুযায়ী যেখানে সরবরাহ কম থাকে তখন দামও কিছুটা বেড়ে যায়, সেটি আজকেও সেটি আসলে দেখা যাচ্ছে। আর যারা ক্রেতা তারা স্বাভাবিকভাবেই এই বাজারের যে প্রচুর যে দাম রয়েছে তাতে এমনিতেই তারা আসলে অনেকটাই তারা সেই বাড়তি দাম দিয়ে কিনতে হয়। তার সাথে যদি আরও বাজার বেড়ে যায় তাহলে যারা ক্রেতা তাদের যে প্রতিক্রিয়া সেটি আসলে যেটি হয় সেটি হয়েছে। তারা বলছেন যে বাজেট নিয়ে তারা আসলে বাজারে আসেন সেটি সেই অনুযায়ী আসলে তারা কিনতে পারছেন না। তো এর মধ্যেই সব ধরনের সরবরাহ রয়েছে, অর্থাৎ সবজি, মাছ, সবজির ক্ষেত্রেও যেটি হয়েছে একই কথা বলা চলে যে সবজিও আমরা আজকে অন্যান্য দিনের থেকে কিছুটা কম দেখছি, যে পাইকারি বাজারেও এবং দাম কিছুটা হেরফের রয়েছে, তবে খুব বেশি সবজির দামের ক্ষেত্রে পরিবর্তন আসেনি। আর অন্যান্য দিনের যে মতো স্বাভাবিকভাবে আমরা জানি যে মানুষের মধ্যে নানা বিষয় নিয়ে কিছু উৎকণ্ঠাও কাজ করে, সে কারণে বাজারে যারা আসছেন তারা সেই বাজারটি নিতে এসেও সেই কথাও বলছেন যে সবাই যার যার প্রয়োজনীয় বাজার করার জন্য যে দূর থেকে আমরা জানি কারণ বাজার অনেকে আসে থাকেন, সে কারণে ক্রেতার কিছুটাও কম রয়েছে। অনেকে দূর থেকে কারণ বাজারে বাজার করতে আসেন, একটি বড় একটি অংশ আসে থাকেন, তো সেই সংখ্যাটি আমরা কম দেখতে পাচ্ছি। আর বাজারের যে সকল জিনিস সেগুলো সবকিছুই সরবরাহ রয়েছে, অর্থাৎ ক্রেতার চাহিদা অনুযায়ী বাজারের পণ্য রয়েছে, তবে দামের ক্ষেত্রে কিছুটা বেশি, যেটি বললাম যে আবহাওয়ার কারণে তারা বলছেন যে গতকালকে সব ধরনের পণ্যের ট্রাক এই 2 দিন চলাচলের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন পেতে হয়েছে। যেগুলো পচনশীল দ্রব্য সেক্ষেত্রে তারা আরও বেশি সাবধানী ছিলেন, সে কারণে অনেকেই অন্যান্য সময় থেকে কিছুটা কম সরবরাহ রয়েছে। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে বাজারের খবর। আমিনুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, আজকের কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন, সেখানে কি অবস্থা দেখছেন সার্বিক আমাদের জানাবেন। 9 দফা দাবিতে গতকাল যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে এই আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা বেলা 11টা থেকেই জড়ো হন এবং জড়ো হয়ে কিছুক্ষণ আগেই তাদের যে কর্মসূচি সেটি শুরু করেন। এবং এই কর্মসূচিতে তারা বলছেন যে আজকের মধ্যে তাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি তাদের মানতে হবে এবং সেই 9 দফা দাবির প্রেক্ষিতেই এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের যে ফটক, সেই ফটকে দাঁড়িয়ে তাদের এই কর্মসূচি পালন করছেন। এবং শুরুতেই শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় যে তাদের এই কর্মসূচি তারা তাদের যে ক্যাম্পাসের ভিতরেই সীমাবদ্ধ রাখবেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি এখন চলছে সেটি 3টা পর্যন্ত চলবে এবং এই 3টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে তারা বিভিন্ন পর্যায়ে বক্তব্য, স্লোগান এগুলো দিবেন। এরপরে 3টার দিকে তারা একটা বিক্ষোভ মিছিল করবেন এবং বিক্ষোভ মিছিলটি তারা এই যে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশেপাশে এলাকাতেই তারা বিক্ষোভ মিছিল করবেন। এবং এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সকাল থেকে এখানে উপস্থিত রয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে শিক্ষার্থীরা যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে এই কর্মসূচিতে বরং সহযোগিতা করা হবে, এমনটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং যে কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাড়াও আশেপাশে এখানে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আস্তে আস্তে এখানে জড়ো হচ্ছেন। বিশেষ করে পাশে ব্র্যাক ইউনিভার্সিটি আছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি রয়েছে এবং সেই শিক্ষার্থীরাও রয়েছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে কর্মসূচি শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে এবং তাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি বাস্তবায়নের জন্য
তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে এবং সেই 9 দফা দাবির যৌক্তিকতা সেই যৌক্তিকতা তুলে ধরা হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন তারা শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালন করবেন, তাদের উপর যদি কোনো বাধা না দেওয়া হয় সেক্ষেত্রে তারা শান্তিপূর্ণভাবেই থাকবেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে যে কর্মসূচির সর্বশেষ অবস্থা। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। এখন আমরা একটু রাজধানীর মিরপুর স্টেডিয়ামে চলে যেতে চাই। রাজধানীর মিরপুরে স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের শিক্ষার্থীদের প্রতি সহিংসার প্রতিবাদে মানববন্ধন। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, আপনি আছেন এই মুহূর্তে রাজধানীর মিরপুর স্টেডিয়ামে, সেখানে কি অবস্থা দেখছেন? ধন্যবাদ উজমা। আপনি জানেন যে ছাত্রদের যে আন্দোলন চলছে সেই চলমান আন্দোলনে তাদের সঙ্গে সংহতি জানিয়ে অনেক সংগঠনই প্রতিবাদ জানাচ্ছে, শিল্পীরা ছিলেন। আর আমার এখানে দেখতে পাচ্ছি মিরপুর স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক যারা দেশের ক্রীড়াঙ্গনের সংবাদগুলো আমাদের সামনে তুলে ধরেন, সেই ক্রীড়া সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছেন। তারা শুরুতে একটা কথা বলেছেন যে তারা কোনো দলের নয়, তারা দেশে যে ধরনের নৃশংসতা হয়েছে, যেভাবে নির্বিচার গুলি চালানো হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোর প্রতিবাদে তারা এখানে দাঁড়িয়েছেন। এবং তারা বলছেন যে একজন সচেতন সমাজের অংশ হিসেবে এখানে বসে থাকার সুযোগ নাই, সেখান থেকেই তাদের এই দাঁড়ানো। এবং তারা বলছেন যে হত্যাগুলো হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত করে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আমরা একটু বক্তব্য শুনতে পারি। চেতনায় যে বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা দেখার জন্য যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটাকে সফল করতে হবে এবং এই স্বপ্নটা এই প্রজন্মের মধ্যেও কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো সবকিছু মিলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির সমাধান করার দায়িত্ব বর্তমানে প্রশাসনে যারা রয়েছেন তাদের, এবং আমরা চাই যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শিক্ষার্থী ছাত্র যারা রয়েছে তারা যেন নির্দ্বিধায় এবং কোনো ধরনের কোনো নিরাপদে যেন পড়াশোনা করতে পারে এবং তাদের কাজ, তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো পালন করতে পারে। তাদের যেন রাস্তায় ঘুরতে না হয়, তাদের দাবি আদায়ের জন্য তাদের যে অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু তারা যেন ঠিক মতো পায় এবং সেটা করার দায়িত্ব কিন্তু এই প্রশাসনের রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা দেখতে চেয়েছিলাম, সেই বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থার পুরোটুকু দায়িত্ব পালন করার দায়িত্ব কিন্তু এই প্রশাসনের। ধন্যবাদ সবাইকে। শুনছিলেন ক্রীড়া সাংবাদিকদের এই যে মানববন্ধন, সেখান থেকে তারা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, কিন্তু তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ দাঁড়িয়েছে, এই বৈষম্য দূর করার দায়িত্ব হিসেবে ক্রীড়া সাংবাদিকদেরও দায়িত্ব আছে। এবং তারা বলছেন যেগুলো ঘটনা ঘটেছে, যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোর যেন সুষ্ঠু তদন্ত করে একটা নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হয়। এবং সেই দাবিতেই বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষ যারা মাঠে নামছেন তাদের সাথে সংহতি প্রকাশ করে সাংবাদিকদের এই মানববন্ধন। এবং এই মানববন্ধনে যারা ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের নেতৃত্ব দেন তারা বক্তব্য দিচ্ছেন। আমরা আরেকজনের বক্তব্য হয়তো একটু শুনতে পারি। জানানোর ভাষা নেই। গত কিছুদিনে জুলাই মাসে যা ঘটে গেছে বা এখনো যা ঘটছে, চলমান আছে যে পরিস্থিতি, এখানে আসলে আমরা সাধারণ নাগরিক হিসেবে, আমি শুধু একজন ক্রীড়া সাংবাদিক নই, আমি এই দেশের স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি মর্মাহত, আমি শোকাহত, আমি লজ্জিত এ কারণে যে আমরা আজকে এতদিন পর এখানে দাঁড়িয়েছি। প্রবাবলি আমাদের আরও আগে ভয়েস রেইজ করা দরকার ছিল যে এই নৃশংসতা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তারা সেটি করেননি। যে ঘটনাগুলো ঘটে গেছে এর দায়, এর রেশ আমাদের কত জীবন বহন করতে হবে আমি ঠিক নিশ্চিত নই। তবে আমার দাবি হলো প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত, কোনো আইওয়াশ নয়, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে আমাদের সামাজিক জীবনে আমরা ক্রীড়া সাংবাদিক, এখন আমাদের সামনে দিয়ে যাচ্ছেন অটো চালক আছেন, রিক্সা চালক আছেন, একজন মুদির দোকান চালাচ্ছেন, প্রত্যেকের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে অধিকার, সে অধিকার থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। এই দেশ আমার, এই দেশ কারো একার নয়। এই স্বাধীনতা যুদ্ধের অংশীজন, আমরা স্বাধীনতা যুদ্ধ করতে পারিনি, বয়স আমরা তখন ছিলাম না,
বাট এই স্বাধীনতা ছিলেন উজমা যে ক্রীড়া সাংবাদিকরা বিভিন্ন রকম তাদের সে দাবিগুলোর আদায়ে বক্তব্য দিচ্ছেন এবং এই মানববন্ধন চলছে, আরও সবাই বক্তব্য দেবেন, আমরা সঙ্গে আছি। তাদের এখান থেকে যদি কোনো নতুন কিছু বলা হয় বা নতুন কোনো কর্মসূচি ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া হয়, সেটা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। জি অবশ্যই ফেরদৌস, আমরাও চেষ্টা করবো আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করে যদি নতুন কোনো কর্মসূচি হয় সে বিষয়ে জানতে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম রাজধানী মিরপুর স্টেডিয়ামে, সেখানে ক্রীড়া সাংবাদিকরা মানববন্ধন করছেন, তারা কি বলছেন সেটি আমরা জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। এবার আমরা চলে যেতে চাই রাজধানীর উত্তরায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান, সেখানকার কি পরিস্থিতি তার কাছ থেকে জানবো। মনিরুজ্জামান, আপনি ঠিক উত্তরায় কোথায় আছেন, সেখান থেকে কি জানাতে চান আমাদের? ধন্যবাদ উজমা। এই মুহূর্তে যে উত্তরার যে হাউস বিল্ডিং এলাকা যেটাকে বলে, সেই এলাকায় থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন পর্যন্ত পূর্ব ঘোষিত যেই কর্মসূচি, কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের দেওয়া যে কর্মসূচি, সেটি 11টায় শুরু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনও শুরু হয়নি। তবে আমরা দেখেছি যে উত্তরার বিভিন্ন এলাকায় যেই গলি রয়েছে সেসব গলিতে কিন্তু তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং মূল সড়কগুলোতে বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের অবস্থান নিয়েছেন। এটি উত্তরার বিভিন্ন পয়েন্ট রয়েছে। এই পয়েন্টে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারী শিক্ষার্থী যারা কেউই এখন পর্যন্ত এখানে আসেনি, কিন্তু বিভিন্ন অলিগলিতে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করছেন। তারা একত্রিত হয়ে মূল সড়কে অবস্থান নেবেন এমন তথ্য আমরা পেয়েছি। তবে আমরা একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলন যেটি চলমান রয়েছে, আজকে কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল করবে তারা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে নির্ধারিত সময়সীমা দিয়ে তারা এই বিক্ষোভ মিছিলের ডাক দেয়। বিভিন্ন পয়েন্টে আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা নামার খবর পেলেও উত্তরায় এখন পর্যন্ত তারা নামেনি। তবে যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে তারা হয়তো মূল সড়কে অবস্থান নেবেন এবং সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি নেওয়ার চেষ্টা করছেন। গত কয়েকদিন অর্থাৎ গতকালও আমরা দেখেছি উত্তরা এলাকায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার দলীয় যে অঙ্গ সংগঠন রয়েছে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তাদের সাথে এবং সেখানে অপ্রীতিকর কিছু ঘটনাও ঘটেছে, যার কারণে আজকে দুই পক্ষ থেকেই তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এক পক্ষ আরেক পক্ষকে মোকাবেলা করার। সেই ধরনের প্রস্তুতির খবরও আমাদের কাছে রয়েছে। তবে যেহেতু এখন পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি, যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সড়কে যেহেতু অবস্থান নেয়নি, যার কারণে কোনো কিছুকেই আমরা সত্যি বলে সত্যি বলে ধরে নিচ্ছি না। এটি এখন পর্যন্ত যেহেতু শান্তিপূর্ণ অবস্থানেই রয়েছে, আমরা সেদিকেই নজর রাখছি এবং আশা করি হয়তো এই পুরো সময়টা আন্দোলনকারীরা যদি নামেও পুরো সময়টা যেন শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি পালন করতে পারেন, সেটি হয়তো সবারই আশা থাকবে। তো উত্তরা থেকে এই ছিল আমার কাছে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ খবর। মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ উত্তরায় যুক্ত ছিলাম আমাদের সহকর্মীর সাথে, সেখান থেকে তিনি জানাচ্ছিলেন উত্তরার এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি নিয়ে, সেখানকার কি অবস্থা। দর্শক, এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতার ধাক্কা রেমিটেন্সে। এক মাসে প্রবাসী আয় কমেছে 25%। তবে এই ধাক্কা সাময়িক বলছেন বিশ্লেষকরা। পাশাপাশি পরামর্শ দিলেন প্রবাসীদের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও। আরও জানাচ্ছেন গোলাম কাদির রূপক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় কয়েকদিন বন্ধ ছিল ব্যাংক লেনদেন এবং ইন্টারনেট সেবা, যে কারণে প্রবাসীরা সে সময় বৈধভাবে দেশে অর্থ পাঠাতে পারেনি, যার প্রভাব পড়েছে গোটা মাসের প্রবাসী আয়ের হিসাব নিকাশে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব বলছে জুলাই মাসে মোট রেমিটেন্স এসেছে $190 কোটি, যা 10 মাসের মধ্যে সর্বনিম্ন। জুন মাসে রেমিটেন্স এসেছিল $254 কোটি। বিশ্লেষকরা মনে করছেন কিছু অর্থ হুন্ডিতে আসতে পারে, তবে শঙ্কিত হবার কারণ নেই।
এখন চালু হয়েছে ইন্টারনেট সেবা। তাই ধরে রাখা রেমিটেন্স এখন প্রবাসীরা পাঠাবেন বৈধ পথেই। আমার দুইটা ড্রাইভার্স, একটা হলো এক্সপোর্ট, একটা রেমিটেন্স, একটা ফরেন এইড বলেন। এতদিন হঠাৎ করে ডিসকানেক্টেড হওয়াতে অনেকেই যারা বাইরে আছেন তো হয়তো পরিবারের সঙ্গেও তাদের যোগাযোগ হয়নি, তারা কি ইমোশনালি রিভেন হয়ে হয়তো অনেক কথাই বলে, কিন্তু আমার মনে হয় যে এই সিচুয়েশনটাও আবার নর্মালসির দিকে আসবে এবং আমার রেমিটেন্স ইনশাল্লাহ প্রভাবটা স্বাভাবিক হয়ে আসবে। হুন্ডির প্রবণতাকে যতখানি সম্ভব এটাকে কন্ট্রোল করা, দেশের প্রতি যে আমার যদি দেশ প্রেম থাকে তাহলে এই ইস্যুগুলো অনেক একটা ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা এদেরকে ইন্ধন যোগায়, এটা তো ঠিক না। দেশে রেমিটেন্স না পাঠাতে সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রচারণা, তবে তাতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যখন থেকে আমাদের এই ক্রাইসিসটা শুরু হয় বা ডলার প্রাইসিং নিয়ে যখন এই গন্ডগোলগুলো শুরু হয় তখন থেকেই কিন্তু এই গ্রুপটা কিন্তু অনেক সক্রিয় ছিল, যারা নাকি অবৈধ ব্যবসা করে তারা যে বললো আপনি কেন এত কম টাকা রেমিটেন্স পাঠাবেন, আমার কাছে আসেন আমি বেশি টাকা দিই, তো তখন স্বাভাবিকভাবেই আপনি সেখানেই যাবেন, তার কাছে আসবেন না। এর জন্য যারা দায়ী তাদেরকে কখনো গভর্নমেন্ট মানে কোনো কিছু বলে এবং তারা যে ইচ্ছাকৃতভাবে করে অনেক সময়। এদিকে প্রবাসী আয় বাড়াতে শীর্ষ ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, পরামর্শ দিয়েছে কিছুটা বেশি দিয়ে প্রবাসী আয় সংগ্রহ করার। ব্যাংকগুলো তাই 120 টাকা দরে ডলার কিনলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 125 টাকা দরে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, বিরতির আগে যেমনটা আপনারা দেখছিলেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম, সেখানে আমাদের বিভিন্ন জায়গায় সহকর্মীরা যুক্ত ছিলেন। এবারে আমরা একটু যুক্ত হতে চাই রাজধানীর সায়েন্স ল্যাবে, সেখানে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মুজাহিদুল, রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা কি অবস্থান নিয়েছেন কিনা? পিছনে দেখা যাচ্ছে অনেক ভিড়, কি অবস্থা দেখছেন সেখানে? উজমা, আপনাকে আমরা সকাল থেকে কিন্তু আসলে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছিলাম এবং আমরা দেখতে পেয়েছি যে দুপুর 12টা থেকে কিন্তু এখানে ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ সহ আইডিয়াল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আসলে নেমেছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, তারা কিন্তু এখানে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের হাতে অনেক প্লে কার্ড সহ তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে 9 দফা দাবি, এই 9 দফা দাবির পক্ষে কিন্তু আসলে তাদের স্লোগানগুলো। এবং তারা সকাল 12টা থেকে কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা পাশের রাস্তা আটকা রয়েছে, কিন্তু বাকি 3 সাইডের রাস্তা খোলা রাখা হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু একটা সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যখন এখানে আরও আগে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম যে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং আন্দোলনকারীরা যখন এখানে এসেছেন তখন কিন্তু তারা একটা সাইডে অবস্থান নিয়েছেন এবং এখনো পর্যন্ত এখানে তাদের সাথে যারা আন্দোলনকারী আছে তাদের সাথে কোনো কথা তারা বলছেন না। এবং আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু আসলে সময়ের সাথে সাথে বাড়ছে। এবং এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে যদিও রাস্তার একটা সাইড এখানে বন্ধ রয়েছে, কিন্তু জরুরি প্রয়োজনের যে গাড়ি আছে, অ্যাম্বুলেন্স সহ আরও অন্য গাড়ি কিন্তু আসলে এখানে বিক্ষোভকারীরা যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে উজমা আপনাকে বলতে চাই যে এখানে সায়েন্স ল্যাব মোড়ে আসলে যত সময় যাচ্ছে আর সময় গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে ছাত্র জনতা সহ এবং যারা অভিভাবক আছেন তাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বেশি করে জড়ো হতে শুরু করছেন। উজমা, সায়েন্স ল্যাব মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মুজাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম রাজধানীর সায়েন্স ল্যাবে, সেখানে আমরা দেখছিলাম যে এই মুহূর্তে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীরও উপস্থিতি আমরা দেখছি। এবার আমরা একটু ঢাকার বাইরে যুক্ত হতে চাই, আমরা রাজশাহীতে যাব। রাজশাহীতে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল, রাজশাহীর ঠিক কোন জায়গাটিতে আপনি এই মুহূর্তে আছেন? সেখানে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি নিয়েছেন কিনা, তারা কি বলছেন এই মুহূর্তে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র এবং জনতা তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং এই আন্দোলনটা আসলে বিভিন্ন জায়গায় পরিদর্শন করছে। শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়ে প্রথমে হচ্ছে রুয়েট চত্বর থেকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট চত্বর থেকে তারা আন্দোলনে অংশ, এরপরে
তালাইমারি সহ বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করেন। এখন এই শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারা যাচ্ছেন হচ্ছে সাহেব বাজারের দিকে। এবং আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্র জনতা তারা উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছেন। এবং আমরা দেখেছি যে তাদের যে আন্দোলন তারা শান্তিপূর্ণভাবেই করছে এবং আন্দোলনটা তারা চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছে যে আসলে এই যে তারা তাদের দাবিটা জানাচ্ছে। এবং এখানে আমরা দেখেছি যে বৃষ্টি ছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল। এই বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছে। তো আসলে এই যে আন্দোলনের এখন এই শিক্ষার্থীরা দিকে যাচ্ছে, এখন আন্দোলনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। বুলবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একটু যুক্ত ছিলাম এখন ঢাকার বাইরে রাজশাহীতে। সেখানে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত নিউজ আওয়ার। এবার মেটা প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে কদর রয়েছে নরসিংদীর পলাশ উপজেলার রাবানের খোরাশাল জাতের আনারসের, যা এখানকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল। খোরাশাল পৌর এলাকা ও জিনারদি ইউনিয়নের রাবানে আনারসের চাষ হয়। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করায় রাবানের আনারস নিরাপদ। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবারে ইস্পাহানি স্পোর্টস নিউজ। বৃষ্টির কারণে বাতিল হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। তাই পূর্ব পরিকল্পনা বদলে মিরপুর স্টেডিয়ামে স্ট্রেংথ টেস্ট দিয়েছেন জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররা। ভোরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের 1.5 ঘন্টার একটা ফিটনেস সেশন হওয়ার কথা ছিল। এর আগেও বিশ্বকাপের প্রস্তুতিতে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই ছিল নিউজ আওয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Sponsored by Abiba Finance Limited.